সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রবন্ধ পাঠ যিনি করেছেন এবং আজকের প্রবন্ধ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওসমান হাদি ভাইকে নিয়ে কথা বলাটা একটা ইমোশনাল জার্নি আসলে, কারণ ওসমান হাদি ভাইয়ের সাথে 5 আগস্ট পরবর্তীতে 8-9 তারিখের দিকে যখন আলাপ হচ্ছিল তখন উনি বলতেছিলেন যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার যেটা হলো বাংলাদেশের কালচারাল ফ্রন্টে জুলাই আগস্টের একটা পলিটিক্যাল ভাইব্রেশন তৈরি হয়েছে। কিছু 5 আগস্ট আমরা হাসিনাকে পতন ঘটাইতে পারলাম, এখন আমাদের একটা কালচারাল ফাইটও দেওয়া দরকার। তো হাদি ভাই খুবই ফোকাসড পার্সন ছিলেন, খুবই ফোকাসড, এবং আমরা এখন খেয়াল করি, আমার মনে হয় যে কেউই খেয়াল করেননি যে হাদি ভাই এত কথা বলে যেতেন এত ডাইভার্সিফাইড টপিকে, মানে এত ডাইভার্সিফাইড টপিকে তার এত চমৎকার কথাবার্তা, এগুলো আসলে আমরা জানতেই পারি না, জানতে পারছি আসলে অনেক পরে, যতদিনে আসলে আমরা এরকম একটা চমৎকার মানুষকে হারিয়ে ফেলছি। হাদি ভাই খুবই ফোকাস ছিলেন, এবং হলো হাদি ভাইয়ের সবচেয়ে বড় জিনিস আমি যেটা বলে তার লড়াইটা নিয়ে আমি একটু অ্যাড্রেস করতে চাই যে হাদি ভাই কোনো সময় হীনমন্যতায় ভুগতেন না। এটা অনেকের মধ্যেই আমাদের মধ্যে কাজ করে, পরিচয় নিয়ে হীনমন্যতা, তারপরে একটা প্রোগ্রাম ডাকলে লোক হবে কি হবে না, তারপরে কয়জন হলো, এইসব নিয়ে তো অনেক একটা মানে টেনশন থাকে, কিন্তু হীনমন্যতা নেই না। এই হীনমন্যতাটা হাদি ভাই ছিল না, একেবারে উনি জাস্ট এই লড়াইটা করেছেন এবং সাহস করছেন। যে কোনো ওমর ভাই যেখানে আছেন, আমি জানি যে হাদি ভাই ডিসিশন মেকার ছিলেন, খুব ফাস্ট এজাইল ছিলেন, এবং মোবিলিটির জায়গা থেকে উনি খুবই কোয়ালিফাইড ছিলেন, ওনার মোবিলিটি ক্যাপাসিটি হাই ছিল, কুইক ডিসিশন নিতেন, কুইকলি ওটা এক্সিকিউট করতে পারতেন। এবং ওনার প্রোগ্রামগুলোর নামগুলো যদি দেখেন, এই অঞ্চলের মানুষের আমাদের কথাগুলো যেন বলতেছেন, বড় চিন্তা উদ্রবের গান, মানে এই যে নাম, এই যে নেমিং, এই নেমিং গুলো হচ্ছে এক্সেলেন্ট। এবং আমি শুনেছি যে এগুলো হাদি ভাই নিজেই এই নামগুলো চুজ করতেন, এবং প্রত্যেকটাই আমাদের কাছে মনে হচ্ছে যে ভিন্ন একটা ধারা তৈরি হচ্ছে, এবং পুরানা এস্টাবলিশমেন্ট ভেঙে পড়তেছে, যা শুধু টাইটেল এবং ওই প্রোগ্রামের সিনারিওগুলোর মধ্য দিয়ে। চিন্তা করেন যে পুরো একটা নির্বাচনে অল্প কয়েকদিন হাদি ভাই কাজ করলেন, মুড়ি বাতাস, আমার মনে হয় যে মুড়ি বাতাস এখন একটা ট্রেন্ড। হাদি ভাই ওয়াজ এ ট্রেন্ড সেটার, হাদি ভাই ট্রেন্ড সেটার ছিলেন যে, এবং এই যে ক্রাউড ফান্ডিং, আমরা বহুদিন ক্রাউড ফান্ডিং বলেছি, কিন্তু মানুষ ভালোবেসে একেবারে স্বেচ্ছায় হাদি ভাইকে টাকা পয়সা দিয়েছে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম চালানোর জন্য, এবং ইলেকশনের জন্য যখন উনি বলেছেন উনি যেন সবার প্রার্থী হয়ে উঠেছে। হাদি ভাই সম্ভবত ঢাকাতে বাংলাদেশের প্রার্থী ছিলেন, উনি আসলে মানে সুনির্দিষ্ট কোনো দলের ছিলেন না, উনি বাংলাদেশের প্রার্থী ছিলেন, আমরা সবাই ওনাকে অনুভব করেছি, এবং প্রত্যেকে হাদি ভাইয়ের পক্ষে, বাংলাদেশের যে প্রান্তেই থাকো, ঢাকাতে হাদি ভাইকে আমরা জিত এটা আমরা দেখতে চেয়েছিলাম সবাই। এই যে মানে হাদি ভাইয়ের এবং হাদি ভাইয়ের কথাগুলো দেখেন, আমার মনে হয় যে প্রত্যেকটা কথাই এত লার্নিং ছিল, যে উনি যখন বলতেছেন যে জয়টাই মানে আমরা জিতটাই জীবন না, লড়াইটাই জীবন। এই যে মানে জয়টা জীবন না, লড়াইটা জীবন, এই যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যে আমরা ফাইটটা করবো, স্ট্রাগলটা করবো, যেটা উনি বলতেছেন যে ইনসাফের জন্য ফাইট করবেন, এবং ইনসাফের জন্য ফাইটটাকে উনি লাইফ হিসেবে ডিফাইন করতেছেন, সাকসেসের পেরিমিটারে চেঞ্জ করে দিচ্ছেন, যে সাকসেসের পেরিমিটার জয়ের মধ্য দিয়ে হবে না, আমি যে লড়াইটা করলাম, স্ট্রাগলটা করলাম, এই ফাইটটা যে করলাম, দ্যাট ইজ দ্য পেরিমিটার অফ দ্য সাকসেস। So that's what the philosophical understanding of Hadi Bhai lies. So Hadi Bhai was excellent in those lines. যে কারণে আপনি দেখেন সকল কথার সকল জায়গায় একই রকম তাৎপর্য থাকে না। এখন আমি এই ঘরের মধ্যে যতই আপোষ না সংগ্রাম স্লোগান দেই, এটা জুলাই আগস্টের ময়দানের অনুভূতি কখনোই হবে না, কারণ ময়দানে দাঁড়িয়ে আমি যখন আপোষ না সংগ্রাম স্লোগান দিয়ে আমি জানি তখন আমি কিসের মধ্যে দাঁড়ায় স্লোগান দিচ্ছি। যে কোনো মুহূর্তে গুলি আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার পাশে কিংবা আমি আমার সহযোগিতা যে কেউ আমরা গুলিকে শহীদ হয়ে যেতে পারি। এই প্রস্তুতি আমাদের ছিল প্রত্যেকেরই কম বেশি রাজপথে। তো রাজপথে দাঁড়ানো আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ স্লোগান, আর হলো গিয়ে ঘরের মধ্যে বসে স্লোগান, এগুলোর মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। হাদি ভাই যখন বলেছেন জান দেবো কিন্তু জুলাই দেবো না, ওইটার কনটেক্সট এখন আমি যতই বলি এই কনটেক্সট আপনি মিলাতে পারবেন না। দ্যাট ওয়াজ দ্য ইমোশন পার্টিকুলার মোমেন্টে, যখন জুলাইকে নিয়ে কেনাবেচা চলছে, ক্রেডিট শেয়ারিং চলছে, নানা আলাপ আলোচনা চলছে, তখন হাদি ভাই ওয়াজ ভেরি ফোকাসড, এবং উনি এই ইউনিফিকেশনের জায়গায় ফোকাস ছিলেন, এবং বারবার বলেছেন জান দেবো কিন্তু জুলাই দেবো না। এবং আপনি এই শব্দটা বললে
দেখবেন যে সবচেয়ে ইউনিক এবং অনেস্ট ফিগার হিসেবে যে ইমাজিনেশনটা, যে ইমেজটা আপনার মনের মধ্যে হয়, আমার মনের মধ্যে হয়, সেটা হচ্ছে হাদি ভাইয়ের ইমেজ। এই যে মানে ওনার আন্ডারস্ট্যান্ডিং, এবং উনি যখন বলেন যে হলো এই জালিমের বিরুদ্ধে গালি হচ্ছে মহাকাব্য, তখন আমি বুঝি যে মানে টার্ম কতটা পাওয়ারফুল। আপনি ওই গালিগুলো এখন শতবার দিলেও ওটা ভালো লাগবে, ওটা গালি মনে হবে। কিন্তু হাদি ভাই ছিলেন ন্যাচারাল, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি একটা প্রতিভা। এই যে প্রতিভা করা, মানে এই যে ল্যাঙ্গুয়েজকে মেইন স্ট্রিমিং করে ফেলতে পারা এবং মানুষের মধ্যে জায়গা করে নিতে পারা, আমাদের অন্তরে এই কথাগুলোকে গেঁথে পারা, হাদি ভাইয়ের গালিও ভালো লাগতো সব। হাদি ভাইয়ের সংবাদ সম্মেলনগুলোতে ছিল এক একটা মাস্টার স্ট্রোক, যে ওই সংবাদ সম্মেলন সবাই দেখতে এবং ওইখান থেকে আমরা শিখতাম। তো মানে এই যে একটা মানুষ তার পুরো এই অল্প মানে এই 1.5 বছরের এর আগে জার্নির কথা বলতেছিলাম, জাস্ট জুলাই মাস পরবর্তী এই 1.5 বছরের কথাই যদি চিন্তা করেন যে একটা মানুষ কিভাবে করে এত ডাইভার্সিফাইড বিষয়ে কথা বলে যাচ্ছেন, একটা ফিলোসফিক্যাল লাইন ক্রিয়েট করেছেন। হাদি ভাইকে মার্ক করা যায় যে হু ইজ হাদি ভাই, আপনি বলতে পারেন যে হাদি ভাই কে? হাদি ভাই স্ট্রাগল, হাদি ভাইয়ের স্ট্রাগলটা হলো শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিচারহীনতা তৈরি হয়েছিল, হাদি ভাই এই বিচারহীনতার একেবারে মূল জায়গায় করতে পারছেন। হাদি ভাই এই জায়গাটাকে চিহ্নিত করতে পারছেন, কারণ বিচারহীনতা একটা ফেসিজম ক্রিয়েট করছে। আপনি বিচারহীনতা কিন্তু কখনোই কোনো নিরপেক্ষ জিনিস না। বিচারহীনতার অর্থ হলো শক্তিশালী পক্ষে থাকা। বিচারহীনতার অর্থ হলো এমন শক্তির পক্ষে থাকা যে শক্তি ওই বিচারহীনতা তৈরি করছে। সুতরাং বিচারহীনতা কখনোই কোনো নিউট্রাল বিষয় না, বিচারহীনতা অ্যাবসলিউটলি শক্তির পক্ষে। তো হাদি ভাই শাহবাগ যে শক্তি তৈরি করেছিল, ফেসিস্ট শক্তি এবং বিচারহীনতার শক্তি, নিরপেক্ষতার একটা বয়ান তৈরি করে সেই যে বিচারহীনতা এবং ফেসিজমের শক্তি তৈরি করেছেন, হাদি ভাই এটা একেবারে স্ট্রাকচারে কিছু করতে পারছেন। হাদি ভাই যখন আধিপত্যবাদ বিরোধিতা করেছেন, সেই বিরোধিতার অর্থটাকে আমরা দেখেছি আমাদের এই লড়াইয়ের সাথে সিনক্রোনাইজ করে। আমরা গত 15-16 বছর ধরে যে লড়াই করেছি এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের আমাদের জীবন নিয়ে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। হাসিনা এমন করে কথা বলতো যে মনে হয় যে আমরা তার কাছ থেকে ভিক্ষা নিয়ে 18 কোটি মানুষকে সে খাওয়া, সে ভিক্ষা দেয় বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ ওই ভিক্ষাকে তারপরেও যেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, তার এমন একটা ছিল। এবং সে এমন একটা স্টাইলে সে বলতো যেন এটা তার বাপদাদার কাল লোক। যে কারণেই জুলাই আগস্টে কিন্তু আমরা খুবই স্পষ্ট ভাবে স্লোগান দিয়েছি, লাখো শহীদের রক্তে কেনা চেষ্টা করো বাপের। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আসছে ওই জায়গা থেকে। তো হাদি ভাইয়ের লড়াইটাকে আমি মনে করি যে অ্যাবসলিউটলি উনি একটা ফোকাস পয়েন্টে ছিলেন এবং একটা কালচারাল জায়গা উনি তৈরি করতে পেরেছেন, একটা সেন্টার তৈরি করেছেন। সেখানে উনি রেগুলার সেশন গুলো করতেন, আপনি টপিক গুলো দেখবেন এবং হলো যে ওনার প্রোগ্রাম এবং ওনার যে আলোচনা এই জিনিসগুলো দেখবেন। এই প্রত্যেকটা জায়গায় হাদি ভাই একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করতে পেরেছেন। আমরা তো বুঝতেই পারলাম না যে একটা মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন এবং বাংলাদেশের লাখো মানুষের হৃদয়ে হাদি ভাই যে দাগ কেটেছেন, আমার মনে হয় যে এটা চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে এবং এই লড়াইটাকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের এখন কাজ হলো যে হাদি ভাই দেখেন, আমি জানি না হাদি ভাই এত প্রিপেয়ার কিভাবে ছিলেন। ওনার লাস্ট যদি আপনি বক্তব্য শুনেন, উনি শাহাদাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। উনি ওনার পরিবারকে আপডেট করে গেছেন। 12 তারিখ গুলি খেয়েছেন, 11 তারিখ উনি হিসাব দিয়ে গেছেন ভিডিও বার্তার মধ্য দিয়ে। আমি শুনেছি কালচারাল সেন্টারের কাছে যে 1 টাকার হিসাবও বাকি নেই। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ 11 তারিখ উনি ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত ওনার কাছে যে প্রাপ্তানি আয় সমস্ত আয় হিসাব দিয়ে গেছেন। এরপরে 3 তারিখে উনি ওনার জীবনী নিয়ে 5 পর্বের একটা সিরিজ করেছেন 23 ডিসেম্বর। তো আমার মনে হয় উনি একটা প্রিপারেশনের মধ্যে ছিলেন যে উনি আমি আমার 4 বা 5 তারিখে আমি কালচারাল সেন্টারে গিয়েছিলাম হাদি ভাইয়ের সাথে আলাপ করতে, সামনে কি আমরা করবো, কিভাবে আগানো যায়, কি বিষয় আসলে। হাদি ভাই বলতেছে, ভাই সামনে আগানোর আগে এখন এই রিসেন্ট লড়াইটা লড়ি, আর সামনের লড়াই তো আমরা লড়বই। তা আমি বললাম যে ভাই আপনার কি চিন্তা ভাবনা? বললো যে আমি তো ফাইটটা করবই। আর অনেক লম্বা সময় গল্প হয়েছে। হাদি ভাইয়ের সাথে আমার যেটা ছিল যে খুব প্রত্যেকটা বিষয়ে কম বেশি আলাপ হইতো আর কি। ভাইয়ের কমিউনিকেশন ক্যাপাসিটি
ওয়াজ মানে আনবিলিভেবল, মানে আমার মতো কমিউনিকেশন লেস পার্সোনালিটি ওটা দেখাটা ছিল মানে অনেক অনেক বড় ব্যাপার আর কি। হাদিমের প্রত্যেকটা বিষয় একটা মেসেজ পাঠাইতেন, যে একটা পরামর্শ দেন, অথবা একটা ফোন দিতেন, একটা ভয়েস মেসেজ পাঠাইতেন। আমি দেখি যে আমার মোবাইলে এত মেসেজ আর এত ভয়েস মেসেজ হাদিম ভাই যে বিভিন্ন বিষয়ে। তো এবং আমি আমি শুনেছি অনেকের সাথে উনি এরকম কমিউনিকেশন মেনটেন করছেন, এগুলো দেখেন একেবারে দল মত নিরপেক্ষ ভাবে হাদিমের সবার আপনি মানে যাদের কথা চিন্তাও করতে পারেন না যে যাদের কাছে হাজিরা রিচ করেছেন, মানে এরকম বিভিন্ন জায়গায় রিচ করেছেন, যার প্রত্যেকেই হাজির ভাইকে যে স্বপ্ন দেখেন এবং এই লড়াইটা করতে একটা ইউনিফিকেশনের জায়গায় হাজির ভাই আমাদেরকে করতে দিয়েছেন একটা লড়াই। আমরা কি লড়াইটা করবো, এই লড়াইটাকে ডিফাইন করেছেন। আমি মনে করি যে সেই লড়াইটা এখন লড়ার সময় এই কারণে যে হাজির ভাই বলেছেন যে আমাদেরকে ওই মানে আপনার ওই বক্তব্যটা সবার কাছেই কমন, যে আমাদেরকে বুকে বা মাথায় গুলি না করা পর্যন্ত আমরা এগুলো কিছু মনে করি না। শুধু বুকে বা মাথায় যদি গুলি করে তাহলে আপনারা বিচারটা করবেন। এই যে আমাদের উপর একটা অনেক বড় দায়িত্ব, বিচারহীনতার সংস্কৃতি আর তৈরি করতে দেওয়া যাবে না। এবং বিচারহীনতা অলওয়েজ শক্তিশালীর পক্ষ না, এবং এই শক্তি যদি বিচারহীনতা দিয়ে আনন্দ পেয়ে যায় তাহলে এই শক্তি আমাদের উপর ফেসিদম চাপাই দেবে আবার। আমি এই জায়গা থেকে আমি এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই এইটা বোঝা দরকার, আজকের আলোচনার মধ্যে যে রাষ্ট্রীয় সংকট আধিপত্যবাদী কাঠামো আছে, একটা কোশ্চেনের উত্তর রাষ্ট্র দিতে পারলো না, খুনি কোথায়? এই রাষ্ট্র দিয়ে আমরা করবো যে রাষ্ট্র শুধু বলতে পারে না যে খুনিটা কোথায়, কারণ আমাকে জানতে হবে যে এই খুনের পেছনে কারা কারা জড়িত। ফয়সাল সেই কিলার না, তার পেছনে অনেক বড় একটা কিছু না থাকলে, কারণ বাংলাদেশে আপনি খেয়াল করেন এখন পুরো মাঠ ফাঁকা, নো ওয়ান ইজ টকিং ফর দ্য পিপল। হাজিরা হতে পারছেন, হাজিরার এক্সপেন্স ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পুরো ফিল্ডে এইরকম আর মানে ফিগার নাই। হ্যাঁ, এগুলো বক্তব্য বয়ান সবাই একরকম দিতে পারে না। হাজি ভাই ছিল আলহামদুলিল্লাহ, হাজি ভাইয়ের সামনে এরকম ভোকাল এত লজিক্যাল এবং মানে ওরা যে প্রেমিক, আমার মনে হয় যে অ্যাবসলিউট মানে সুপার লেভেল কোয়ালিটি ক্যাপাসিটি। তো আপনি খেয়াল করুন অলরেডি আমাদের একটা শূন্যতা ফিল হচ্ছে। আমার মনে হয় যে হাদি ভাইকে গুলি করার আন্দোলন যদি হাদি ভাই করতে, জাস্ট ফর ইমাজিনেশন, তাহলে কিভাবে করতে পারবে? রাষ্ট্র এখন পর্যন্ত একটা সিম্পল কোশ্চেনের উত্তর দিতে পারে না, খুনি কোথায়? খুনি কি ভারতে? খুনি কি বাংলাদেশে? কোথায়? এটা তো আমাদেরকে আগে জানতে হবে, তার লোকেশনটা তো আমাকে ট্রেস করতে হবে। চার্জশিট দিয়ে তো আমরা কোনো লাভ হবে না। চার্জশিট হইলো, ফাঁসি হইলো, রায় হইলো, তাতে কি হইলো? আমি তো জানলামই না যে এইরকম একটা হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এই হত্যাকাণ্ডটা কোন উদ্দেশ্যে, মোটিভটা কি ছিল। নিশ্চয়ই এটা মোটিভ না যে একজন প্রার্থী আছে এই জন্য গুলি করা হচ্ছে, যেটা যে ফ্রেমিং এর কথা চেষ্টা করেছে প্রথম আলো। আমরা তো মনে করি যে এটা ফ্রেমিংটা হলো একজন আধিপত্যবাদ বিরোধী সৈনিক, একজন বিচারহীনতার বিরোধী সৈনিক, ফেসিবাদ বিরোধী সৈনিককে গুলি করা হয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, যাতে বাংলাদেশের মাঠে ময়দানে শাহবাগ বিরোধিতার যে শাহবাগের মাধ্যমে যে বিচারহীনতা এবং ফেসিজম তৈরি হয়েছে তার বিরোধিতার যে ভয়েস, এই ভয়েসটা নিস্তব্ধ করে দেয় না। তো এই সিগন্যালটা তো আমরা আমরা মনে করি যে এই জায়গায় স্পষ্ট রাষ্ট্রকে বের করে দিতে হবে খুনি কোথায়। আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, এই প্রশ্নটা আমরা বুঝতে পারতে হবে। আমি মনে করি যে শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রশ্ন করতে হবে খুনি কোথায়, এবং এই খুনির পেছনে যারা জড়িত। এই জন্য তো এখন পারসেপশন ওয়াইজ দিস ইজ ভেরি স্টাবলিশ যে এইখানে রাষ্ট্রের এজেন্সির কোনো অংশ জড়িত, যে কারণে রাষ্ট্র বলতে পারছে না। এইরকম যদি রাষ্ট্রে কোনো অভ্যন্তরীণ শক্তি জড়িত থাকে এইখানে, এই রাষ্ট্র তো আমরা চাই না। এইরকম কোন মানে কাঠামো যদি টিকে থাকে এখনো, যে কাঠামো হাসিনা লালন করেছে, আপনারা গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে দেখেছেন যে কিভাবে হাসিনা একটা কাঠামো লালন করেছে, যে আমার দেশে সবচেয়ে দেশপ্রেমিক বলে আমরা যারা মনে করি আর্মি পার্সন, তারা যখন অন্য জায়গায় ডেপুটেশনে চলে যান তাদের আর ওই ইউনিফর্মের যে ভ্যালু, ইউনিফর্মের যে দেশপ্রেম ওটা থাকে না, তারা অমানুষের চেয়ে অমানুষ হয়ে যায়। এইটাই তো আমরা দেখতে পারলাম এই প্রত্যেকটা জায়গার মধ্য দিয়ে। তাহলে এই যে মানে আমার 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 দেশের কালচার, এই কালচার মেনটেন কিন্তু আমরা আমাদের সাথে সাথে দিব না। এখানে তো আমাদেরকে একটা লড়াই করতে হয়েছে ভাই, শত শত মানুষের গুমের ইতিহাস, এবং আপনার গুম কমিশন 1600 মানুষের ডকুমেন্টেশন হাজির করছে গুম হওয়া, এবং বলছে যে এছাড়াও আরো 3000-4000 মানুষের ডকুমেন্টেশন বাকি আছে।
কেন বিলিভটা জাস্ট একটা হ্যান্ড পিক করা হয়েছে একটা মানুষকে রাস্তা থেকে পিক করে জাস্ট নাই করে দেওয়া হয়েছে, জাস্ট নাই। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই না, এইরকম রাষ্ট্র যে রাষ্ট্র বিচার না, যে রাষ্ট্র নিরাপত্তা। হাজি ভাইয়ের যে উপর যে গুলি, এই গুলিটা আমি মনে করি যে এই গুলিটার মিনিং শুধুমাত্র হাজি ভাইকে হত্যা না, এই গুলিটার মিনিং এর চেয়ে অনেক বড়। সেইখান থেকে আমাদের লড়াইটা অনেক বড়। এই আধিপত্যবাদী কাঠামোকে ভাঙতে না পারলে এবং এই কাঠামোকে ভেঙে মানুষের নিরাপত্তার জন্য, এবং হাজি ভাই যে ইনসাফের কথা বলেছেন, সেই ইনসাফ নিশ্চিত করা লড়াইয়ের জন্য যে কাঠামো দরকার, সেই কাঠামোতে রূপান্তর করতে না পারলে আমরা কিন্তু এই লড়াইটা দেখতে পারবো না। এবং আনফরচুনেট, আমি মনে করি যে এটা ভেরি আনফরচুনেট যে বাংলাদেশে যে ট্রান্সফরমেশন থ্রু ফিফথ আগস্ট হয়েছে, সেখানেও আমরা দেখতেছি যে একটা বড় অংশ এই ট্রান্সফরমেশনকে রিকগনাইজ করতে চায় না। এবং এই যে আপনার বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে, একটা লড়াই করার জন্য আমরা তরুণেরা যে প্রস্তুত হয়েছি, 40% এবার হলো যে আপনার এই ইলেকশনে 40% ইয়াং ভোটার। উই শুড ডিসাইড যে কারা আমাদেরকে রুল করবে। যারা রাষ্ট্রে এই ধরনের নিরাপত্তাহীনতা জারি রাখবে তাদেরকে আমরা ভোট দিয়ে দিতে দিব না। যারা রাষ্ট্রের এই যে স্ট্রাকচারকে অ্যাজ ইউজুয়াল রেখে দিবে এবং রাষ্ট্রের স্ট্রাকচারকে কোশ্চেন করার মতো ক্যাপাসিটি আমাদেরকে দিবে না, আমরা কোশ্চেন করলে আমাদেরকে নিরাপত্তাহীনতায় পড়তে হবে, এই ধরনের রাষ্ট্র আমরা চাই না। দ্যাট শুড বি ভেরি ক্লিয়ার। বাংলাদেশের গুম কমিশন যে রিপোর্ট জারি করেছে, আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে আশঙ্কা যে এটা বিচার হবে না। Why not? হাজি ভাইয়ের লড়াই যদি আমরা রিয়েলি কন্টিনিউ করতে চাই, দ্যাট ইজ দ্য ফাইট, দ্যাট ইজ দ্য ফাইট। বাংলাদেশের নির্বাচন কমিশনের আপনারা জানেন যে তিনটা নির্বাচন, 14, 18, 24 নির্বাচন নিয়ে একটা কমিশন হচ্ছে, তারা রিপোর্ট দিয়েছে। বিডিআর যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে তার নিয়ে রিপোর্ট, সেই রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের একটা বিরাট অস্বস্তি, একটা অনিরাপদ অবস্থা তৈরি করছে। আমরা যারা এই লড়াইটা লড়েছি, জীবনটা দিয়েছি, আমাদের আশেপাশে সহযোদ্ধাদের জীবন দিতে দেখেছি, আমার মনে হয় যে এখানে আপনারা যারা আছেন, এই মেসেজটা আমাদের চারপাশে সারাউন্ডিং সবার কাছে আমরা পৌঁছে দিই। এইবার বাংলাদেশ কনস্ট্রাক্ট না করে আমাদেরকে সরা যাবে না এই লড়াই থেকে। বাংলাদেশকে আমাদেরকে প্রিভিল করতেই হবে, এই স্ট্রাকচারকে ভেঙে ফেলতেই হবে, যে আধিপত্যবাদী কাঠামোতে এই স্ট্রাকচারকে আমাদের ভেঙে ফেলতেই হবে, পারতেই হবে। দিস ইজ আওয়ার প্রমিস টু দ্য নেক্সট জেনারেশন। একটা জেনারেশন, যে জেনারেশন ফাইট করে ফেলছে, জীবন দিয়ে ফেলছে, তারা এটা কনস্ট্রাক্ট না করে গেলে আমার নেক্সট জেনারেশন আবার সাফার করবে। দ্যাট শুড নট কন্টিনিউ। এইখানেই একটা স্টপ মার্ক আমাদেরকে দিতে হবে। সেজন্য আরো কিছুদিন আমাদেরকে কাজ করতে হবে, আরো একটা লড়াই আমাদের লড়তে হবে। আমি আপনাদেরকে সে লড়াইয়ের প্রস্তুতি নিতে বলি। হাজি ভাই সবসময় একটা ফাইট করতে বলতেন, এবং হাজি ভাইয়ের এই ফিলোসফিটা আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার সাথে বন্ধুত্ব সম্পর্ক, দীর্ঘদিনের পথ চলায় অনেক কিছু ভাইয়ের সাথে শিখেছি। বুঝতে পারি না যে এত প্রিয় হয়ে গেছেন আল্লাহর কাছে, মানুষটা এত মানুষের হৃদয়ে আশ্রয় দিতে পেরেছেন। এখনো ভাইয়ের কবরের সামনে দিয়ে গেলে দেখা যায় যে এখনো মানুষ সে মাজারে দোয়া করতেছেন, মানুষ দোয়া করতেছে। আল্লাহ ভালো জানে হাজি ভাইয়ের জন্য আমরা কি কোনো মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি হয়ে গেছে, বিকজ হাজি ভাই মানুষের ফাইটটা করছে। এই ফাইটটা এখন লইয়া যাওয়া আমাদের দায়িত্ব। তো আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদেরকে সাথে নিই, আমরা আমাদের সবাই একসাথে এই লড়াইটা লড়তে হবে, লড়তে চাই। আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।